হ্যালো বন্ধুরা, জিওগ্রাফি ক্লাস শুরু হচ্ছে। আজকের বিষয় হচ্ছে নর্থার্ন মাউন্টেন রেঞ্জ। উত্তরে পার্বত্য অঞ্চল নিয়ে আজকে আমরা ডিটেলস এই ক্লাসটা করব। ক্লাসটা দুটো ভাগে আমরা ভাগ করব। প্রথম ভাগে আমরা দেখব যে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া। এই নর্থার্ন মাউন্টেন রেঞ্জের মধ্যে যে ফিজিওগ্রাফিক্যাল যে পার্টগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। ফিজিওগ্রাফি জিনিসটা কি? ফিজিওগ্রাফি হচ্ছে ভূগোলের সেই শাখা যেখানে ভূপৃষ্ঠের বর্তমান বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোকে অধ্যয়ন করা হয়, সেটাকে বলা হয় ফিজিওগ্রাফি। ঠিক আছে। ভারতে কি হয়েছে, ভারতে পর্বতমালা, সমতল ভূমি এবং বিশ্বের প্রাচীনতম মালভূমিগুলো যে রয়েছে সেটাই হচ্ছে ভারতের কিন্তু ভৌগোলিক বৈচিত্র্য। এই যে পৃথিবীর মধ্যে এন্ডোজেনেটিক এবং এক্সোজেনেটিক ফাংশনের কারণে কিন্তু এই বৈশিষ্ট্যগুলির উৎপত্তি হয়েছে। এবার তোমাদের জানতে হবে এন্ডোজেনেটিক আর এক্সোজেনেটিক মানে কি। দেখো, এন্ডোজেনেটিক মানে হচ্ছে পৃথিবীর অভ্যন্তরের যে অংশ, পৃথিবীর অভ্যন্তরে যে ক্রিয়াকলাপ, আর এক্সোজেনেটিক মানে হচ্ছে পৃথিবীর বহির্ভাগে যে ক্রিয়াকলাপ। এন্ডোজেনেটিকের মধ্যে টেকটনিক প্লেটের চলন, ভূমিকম্প, অগ্নুৎপাত, এগুলো কিন্তু এন্ডোজেনেটিক প্রক্রিয়া বলতে পারো। আর এক্সোজেনেটিক কোনটা? বায়ু প্রবাহ বা হিমবাহের যে চলন, সেগুলো এক্সোজেনেটিক বলতে পারো। দেখো, এই যে রিসেন্ট ডেটা অনুযায়ী আমাদের ইন্ডিয়াতে কিন্তু মাউন্টেন রয়েছে 10%। এটা রিসেন্ট ডেটা অনুযায়ী সার্ভে করা রিপোর্ট। মাউন্টেন রয়েছে 10% মতন টোটাল মাউন্টেন। প্লেটু রয়েছে 27%, হিল এরিয়া 18% এবং প্লেন এরিয়া 43% রয়েছে ইন্ডিয়াতে রিসেন্ট স্টাডি রিপোর্ট অনুযায়ী। আমরা ফিজিওগ্রাফিক ডিভিশন গুলো দেখবো ইন্ডিয়ার। যে আমরা আজকের বিষয়টা হচ্ছে নর্থার্ন মাউন্টেন। দেখো, এই যে ডার্ক এরিয়া করা রয়েছে একদম সেটা হচ্ছে নর্থার্ন মাউন্টেন রেঞ্জ, উত্তরের পার্বত্য অঞ্চল। 2 নম্বর দেখো, গ্রিন কালার যেটা করা রয়েছে সেটা হচ্ছে নর্থার্ন প্লেন, সমভূমি, উত্তরের সমভূমি অঞ্চল। থর ডেজার্টটা আমরা এই প্লেন এরিয়ার সাথেই কিন্তু পড়ে নেবো। থর ডেজার্ট একদম ছোট। এইখানে দেখো, রাজস্থানেই একমাত্র এই থর ডেজার্টটা পাওয়া যাচ্ছে, সেই কারণে আমরা প্লেনের সাথেই এটা পড়বো। পেনিনসুলার প্ল্যাটিউ দেখো, পুরোটা দেখো পেনিনসুলার প্ল্যাটিউ, যে 4 নম্বর পয়েন্ট। এবং কোস্টাল যে প্লেন গুলো রয়েছে, গুজরাট থেকে 7500 কিলোমিটার পর্যন্ত যে কোস্টাল লাইন রয়েছে ভারতের, সেটা কোস্টাল প্লেন। আর 6 নম্বর দেখো যে আইল্যান্ড রয়েছে, লাক্ষাদ্বীপ, আর এদিকে হচ্ছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। এটা হচ্ছে ফিজিওগ্রাফিক ডিভিশন। আমরা এই প্রত্যেকটা ডিভিশন এক এক করে আমরা জানবো। আজকে আমরা জানবো নর্থার্ন মাউন্টেন। দেখো, এই যে নর্থার্ন মাউন্টেন রেঞ্জ, এর উৎপত্তি যে হয়েছে তার বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ধারণা দিয়ে থাকেন। ভূগোলবিদ বা ভূতাত্ত্বিকরা বলছে যখন এই হিমালয়ে পর্বত সৃষ্টি হয় তার আগে তেথিস নামে একটা সমুদ্র ছিল। দেখো এখানে বিফোর এর এই ছবিটা দেখো, এখানে ইউরেশিয়া আর এই গন্ডোয়াল্যান্ড, এই দুটোর মাঝখানে এই তেথিস যে সাগর বা তেথিস সমুদ্রকে তোমরা দেখতে পাচ্ছ। যখন এই প্লেট দুটো যখন পরস্পরের দিকে ধাবিত হয়, তখন এরা যখন এক হয়, এই তেথিস সমুদ্র কিন্তু আস্তে আস্তে হিমালয় পর্বতের সৃষ্টি করে। দেখবো আমরা পুরো ডিটেলস। দেখো, এই লরেশিয়া এবং গন্ডোয়াল্যান্ডকে দেখবো। দেখো এই ম্যাপে লরেশিয়া হচ্ছে নর্থের যে অংশটা রয়েছে সেটা লরেশিয়া, এবং সাউথের যে গন্ডোয়াল্যান্ড রয়েছে, এই সাউথের গন্ডোয়াল্যান্ড, এই দুটোর মাঝখানেই ছিল এই তেথিস নামে এই সমুদ্র, বা আঙ্গারল্যান্ড বা গন্ডোয়াল্যান্ডের মাঝখানে বলতে পারো। এই তেথিস সমুদ্রের এইখানেই কিন্তু হিমালয়ের উৎপত্তি। এবার যে ভূগোলবিদরা কিছু বলছে জিওসিনক্লাইন তত্ত্ব অনুযায়ী হয়েছে, কেউ বলছে টেকটনিক প্লেটের চলনের কারণে হয়েছে। জিওসিনক্লাইন জিনিসটা কি? জিওসিনক্লাইন হচ্ছে ভূসংলগ্ন একটা দীর্ঘ রেখা, যা অগভীর জলাধারকে ধ্রুবক হিসাবে কিন্তু মেনে করা হয়েছে এই জিওসিনক্লাইন। দেখো,
অবক্ষেপণের দ্বারা চিহ্নিত। অবক্ষেপণ মানে হচ্ছে পলি যেভাবে জমা হয়, এই ছবিটা তোমরা দেখো, সেই জমা হওয়ার যে সেডিমেন্টেশন বা পলি জমা হওয়ার যে অবক্ষেপণের যে পরিমাণ, সেই অনুযায়ী এই জিওসিনক্লাইনকে কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়। একটা মনোজিওসিনক্লাইন, একটা পলিজিওসিনক্লাইন আর মেসোজিওসিনক্লাইন। হিমালয় যে তৈরি হয়েছে সেটা এই মেসোজিওসিনক্লাইনের সময় কিন্তু বা মেসোজিওসিনক্লাইন কিন্তু অনুযায়ী কিন্তু এই টেথিসটা হিমালয়ের সৃষ্টি করেছে। দেখো এই যে পলিগুলো জমা হয়েছে, এই দুটো বিন্দু যত পলি জমা হতে থাকবে, যখন দুটো কন্টিনেন্ট যখন একে অপরকে ধাক্কা দেবে, তখন এই পলি এই যে অবক্ষেপণ, সেই অবক্ষেপণ কিন্তু ওপরের দিকে উঠে হিমালয় পর্বতমালার কিন্তু রূপ নেবে। ঠিক আছে, চলো এইবার বলছে নর্থার্ন মাউন্টেন রেঞ্জ, যেটা উত্তরের যে সমভূমি, উত্তরের যে পার্বত্যভূমি, তার যে জিওসিনক্লাইন থিওরি বলছে 7 কোটি বছর আগে বর্তমানে যে হিমালয়ের জায়গায় তেথিসের যে অঞ্চল ছিল, সেটি দুটো ভাগে ভাগ ছিল, অঙ্গারাল্যান্ড এবং গান্ডোয়াল্যান্ড। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ দুটো ল্যান্ড ছিল, এই মাঝখানে তেথিস ছিল। জিওসিনক্লাইন বলছে যে অবক্ষেপণের ফলে যেগুলো তৈরি হয়েছে, যখন এই অঙ্গারাল্যান্ড এবং গান্ডোয়াল্যান্ড যখন একে অপরের দিকে ধাবিত হয়, তখন এই অবক্ষেপণ কিন্তু ধীরে ধীরে উত্থিত হয়ে পড়ে। দেখো এই হচ্ছে গেছে জিওসিনক্লাইন থিওরি কিন্তু এইভাবে বলছে। আর যে প্লেট টেকটনিক থিওরি আছে, সেই প্লেট টেকটনিক থিওরিটা কি, যে 65 থেকে 75 মিলিয়ন বছর আগে যে দুটো প্লেট ছিল, ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেট, পরস্পরের সাথে ধাক্কা খায়। দেখো এইখানে এই যে ইন্ডিয়ান যে ল্যান্ড প্লেটটা দেখতে পাচ্ছ, এবং এখানে ইউরেশিয়ান প্লেট ছিল, এবং দেখো 71 মিলিয়ন এগো এখন ছিল, পরবর্তীতে ধীরে ধীরে কিভাবে ধাবিত হয়েছে দেখো ইন্ডিয়ান প্লেটটা, এবং ইউরেশিয়ার সাথে যখন ধাবিত হয় প্রায় 10 মিলিয়ন বছর আগে, এবং এই ধাবিত হওয়ার ফলেই কিন্তু এই হিমালয়ের কিন্তু তৈরি। এবং এই যে ধাবিত হওয়ার যে ভাগটা, সেটা কিন্তু বৈজ্ঞানিকরা বিভিন্ন যুগ হিসাবে কিন্তু ভাগ করেছেন। এটা একদিনের ঘটনা নয় যে আজই ধাবিত হলো, দুটো প্লেট ধাক্কা লাগলো এবং হিমালয় বা এভারেস্ট মতন একটা পর্বত শ্রেণী তৈরি করলো, এটা সম্ভব নয়। এটা বিভিন্ন যুগে হয়েছে, তাই সেই যুগগুলোকে বিজ্ঞানীরা ভাগ করেছে। দেখো মায়োসিন যুগ, কিছু হচ্ছে প্লিওসিন যুগ, এবং পরবর্তীতে আমরা আরো দেখবো কি কি যুগে হয়েছে। যে হিমালয়ের যে 3টে ভাগ রয়েছে, প্রথমে যে গ্রেটার হিমালয় বলা হয়, সেটা ইওসিন এবং অলিগোসাইন এই যুগে কিন্তু এই গ্রেটার হিমালয় কিন্তু তৈরি হয়েছে প্রায় 1 কোটি বছর আগে। আর এই গ্রেটার হিমালয়ের উচ্চতা কিন্তু এই বাকি যে হিমালয়ের রেঞ্জ গুলো থেকে সব থেকে বেশি, সেই জন্য ওকে গ্রেটার হিমালয় বা বৃহত্তর রেঞ্জ বলা হয়। আর এটা ইওসিন এবং অলিগোসিন এই দুটি যুগে কিন্তু তৈরি হয়েছে। পরবর্তীতে যে লিটল হিমালয় রেঞ্জ মায়োসিন যুগে তৈরি হয়, এবং শিবালিক সেটা প্লিওসিন যুগে তৈরি হয়, প্লিওসিন যুগে কিন্তু তৈরি হচ্ছে। এবং এখনো বর্তমানে হিমালয়ে কিন্তু পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, এখনো কিন্তু সৃষ্টি হচ্ছে নবীনতম পর্বতশ্রেণী তোমরা বলতে পারো। প্রত্যেক বছরে 1 সেন্টিমিটারের বেশি উচ্চতা কিন্তু বৃদ্ধি পায় এই হিমালয়ে। কিছু ডিভিশন দেখব, যে ডিভিশন অফ নর্থার্ন মাউন্টেন। এবার এই যে উত্তরের যে পার্বত্য অঞ্চল, তাকে আমরা কিভাবে ডিভাইড করেছি, হিমালয়ান মাউন্টেন, ট্রান্স হিমালয় এবং ইস্টার্ন হিমালয়। আমরা এখানে এই ম্যাপটা ফলো করব। এখানে দেখো ট্রান্স হিমালয় যেটা রয়েছে 1A আর 1B, ট্রান্স হিমালয়। জম্মু কাশ্মীর এর যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ট্রান্স হিমালয়, যেখানে লাদাখ এবং তিব্বতিয়ান প্লেটু রয়েছে, এইটা হচ্ছে ট্রান্স হিমালয়ের অন্তর্গত। এই যে রেড কালার যে মার্কটা রয়েছে, সেটাও ট্রান্স হিমালয়, এটা হচ্ছে কোল্ড রিজিয়ন। ঠিক আছে, এটা হচ্ছে ইস্টার্ন তোমার হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মধ্যে যে জায়গাটা, সেই জায়গাটা পড়ছে, এটা কোল্ড এইড রিজন, এটাও ট্রান্স হিমালয়ের মধ্যে পড়ছে।
এবং এই যে সিকিমের ওপরের অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাও ট্রান্স হিমালয়ের মধ্যে পড়ছে। তাহলে আমরা ট্রান্স হিমালয়ের যে ভাগটা, সেখানে জম্মু কাশ্মীর, লাদাখ এবং তিব্বতিয়ান প্লেটু, আর এইখানে ইস্টার্ন পার্ট অফ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডকে আমরা দেখতে পাচ্ছি। আর এই সিকিমের এই অংশটা ট্রান্স হিমালয়ের অন্তর্গত। এবার নর্থ ওয়েস্ট হিমালয়ের মধ্যে দেখো এই হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের এই জায়গাটায় পুরো এই যে উত্তরাখণ্ডের এই সাইডে সাউথের অংশটা পুরো নর্থ ওয়েস্ট হিমালয়ের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। সেন্ট্রাল হিমালয় কোনটা? সেন্ট্রাল হিমালয় এই যে সিকিমের নিচে এই জায়গাটা, নেপালের এই কাছাকাছি, দেখো সেন্ট্রাল হিমালয় এটা। আর ইস্টার্ন হিমালয় হচ্ছে অরুণাচল প্রদেশের এই সাইডে নামচা বড়োয়া, এইটা হচ্ছে ইস্টার্ন হিমালয়। এইভাবে আমরা ডিভিশন গুলো পড়বো। দেখো এই পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবে, ফ্রি অফ কস্ট। টেলিগ্রাম চ্যানেলে এটা দেওয়া থাকবে, দেখে নাও। এবার হিমালয়ের সিস্টেম যেটা আমরা পড়লাম, যে বিভিন্ন যুগে যে হিমালয়ের বিভিন্ন ভাগ তৈরি হয়েছে, তারই একটা চিত্র তোমরা দেখো। এখানে গ্রেটার হিমালয় দেখো, যার উচ্চতা প্রায় 6100, একটু অ্যাভারেজ উচ্চতা কিন্তু 6100। এটা ইওসিন এবং অলিগোসিন পিরিয়ডে কিন্তু গ্রেটার হিমালয় তৈরি হয়েছে, এবং মায়োসিন যে পিরিয়ড, সেই পিরিয়ডে কিন্তু লেসার হিমালয় বা লিটল হিমালয় গুলো কিন্তু তৈরি হয়েছে, এবং আউটার হিমালয় গুলো শিবালিক একদম প্লিওসিন যুগে তৈরি হয়েছে। এটা একটা ইমেজ মাধ্যমে তোমাদের দেখানো হলো। পরে দেখো, এই যে সাউথ থেকে নর্থ পর্যন্ত দেখো নর্থার্ন মাউন্টেন রেঞ্জ গুলো এইভাবে সাজানো হয়েছে। সিন্ধু, আউটার হিমালয় বা শিবালিক, তারপরে মিড হিমালয়া, তারপরে গ্রেটার হিমালয়া, লাদাখ রেঞ্জ, কৈলাস রেঞ্জ, তিব্বতিয়ান প্লেটু এবং কুনলুন স্লোপ। এটা সাউথ থেকে নর্থ পর্যন্ত যেভাবে সাজানো হয়েছে নর্থার্ন মাউন্টেন রেঞ্জকে। দেখো গ্রেটার হিমালয়ের যে বলছে, আমরা গ্রেটার হিমালয় কোন যুগে দেখলাম? গ্রেটার হিমালয় যে দেখলাম হচ্ছে এই যে দেখো ইওসিন এবং অলিগোসিন পিরিয়ডে যে গ্রেটার হিমালয় তৈরি হয়েছে, সেটা সম্পর্কে একটু দেখি। বলছে অভ্যন্তরীণ হিমালয় বা গ্রেটার হিমালয়কে আমরা হিমাদ্রি নামেও কিন্তু পরিচিত, বা হিমাদ্রি নামেও বলে থাকি। এখানে হিমালয়ের যে পর্বত শ্রেণীগুলো রয়েছে, তার গড় উচ্চতা 6100 থেকে 6100 মিটার হয়ে থাকে, এবং প্রস্থ 25 কিলোমিটার। ঠিক আছে। এখানে বিশ্বের যে ওয়ার্ল্ডের যে সব থেকে হাইয়েস্ট যে শৃঙ্গগুলো রয়েছে, সেই গ্রেটার হিমালয়ের মধ্যে তোমরা দেখতে পারবে এভারেস্টকে, তোমরা গ্রেটার হিমালয় দেখতে পারবে, K2 কে দেখতে পারবে। সব সময় এরা হচ্ছে তুষারপাতে ঢাকা থাকে। এদের পূর্ব দিকে 4,400 মিটার এবং পশ্চিম দিকে 5,100 মিটার। ঠিক আছে, তুষার রেখার উচ্চতা বেশি, পূর্ব দিকের তুলনায় পশ্চিম দিকের উচ্চতা একটু বেশি। এই সেন্ট্রাল হিমালয় বা গ্রেটার হিমালয় বা হিমাদ্রি নামে যাকে আমরা পরিচিত, তার কথা কিন্তু আমরা পড়ছি। এটি কিন্তু তৈরি হয়েছে ইওসিন এবং এলিগোসিন যুগে। ইওসিন এবং এলিগোসিন থেকে 6100। এর কিন্তু ইস্টার্ন থেকে ওয়েস্টার্ন সাইডে এর উচ্চতা কিন্তু তুলনামূলক বেশি। দেখো এই ছবিটা তোমরা যদি একটু ফলো করো, এখানে মেজর পিক দেখানো হচ্ছে গ্রেটার যে হিমালয়, সেই গ্রেটার হিমালয়ের মধ্যে কিছু পিক কিন্তু আমরা দেখাচ্ছি। দেখো এখানে কারাকোরাম রেঞ্জ থেকে তৈরি হয়েছে। দেখো এই নাঙ্গা পর্বত K2 কে তোমরা দেখতে পাচ্ছ, ধৌলাগিরি, অন্নপূর্ণা, মাকালু, এভারেস্ট, সব কিন্তু এই মেজর পিক গ্রেটার হিমালয় রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা সবাই সবকিছু এইগুলো দেখতে পাচ্ছ। এবার কিছু কিছু গুরুত্বপূর্ণ রেঞ্জ আমরা দেখে নেব গ্রেটার হিমালয় অঞ্চলের। পিওকে বা লাদাখ, এটা হচ্ছে নাঙ্গা পর্বত অঞ্চলে রয়েছে। কেদারনাথ, বদ্রীনাথ, ত্রিশূল, কামেত এবং নন্দা দেবী, এটা উত্তরাখণ্ড অঞ্চলে রয়েছে। গুরলা, মান্ধাত্তা, এরা তিব্বত অঞ্চলে রয়েছে। ধৌলাগিরি নেপাল, অন্নপূর্ণা নেপাল এবং মানসালু, এটা নেপাল অঞ্চলের মধ্যে এই রেঞ্জগুলো পড়ছে। কাঞ্চনজঙ্ঘা সিকিম, নেপাল ও তিব্বত সীমান্তে পড়ছে, আর এভারেস্ট কিন্তু তিব্বত এবং নেপাল সীমান্তে পড়েছে। নামচা বড়োয়া একদম পূর্ব দিকে আমাদের
অরুণাচল প্রদেশ এবং তিব্বতের সীমান্ত বরাবর কিন্তু এই অঞ্চলটা। এবার সেন্ট্রাল যে থ্রাস্ট রয়েছে, মেন সেন্ট্রাল থ্রাস্ট বা গ্রেটার হিমালয়কে লেসার হিমালয়ের মধ্যে যে বিভাজক রেখা, গ্রেটার হিমালয় এবং লেসার হিমালয়ের মধ্যে যে পার্থক্য করেছে, যে লাইনটা, যে রেখাটা, কাল্পনিক রেখা, সেটাকেই বলছে মেন সেন্ট্রাল থ্রাস্ট। 2200 কিলোমিটার দীর্ঘ একটা থ্রাস্ট, যেটা হিমালয়ের ভূতাত্ত্বিক কাঠামোকে কিন্তু নির্দেশ করছে। এটা একটা ফাটল অনেকটা, বুঝেছো? এইখান থেকে আলাদা করা যায় যে গ্রেট হিমালয় রেঞ্জ এবং লেসার হিমালয়ের রেঞ্জের মধ্যে। মিডিল হিমালয় রেঞ্জ দেখো, দক্ষিণের দিকে শিবালিক পর্বতমালা এবং উত্তরে যে গ্রেট হিমালয়ের মাঝখানে অবস্থিত হচ্ছে এই মিডিল হিমালয়। শিবালিক এবং উত্তরে যে গ্রেট হিমালয় বা হিমাদ্রি, এর মাঝখানে কিন্তু এই মিডিল হিমালয়কে দেখা যায়। এদের গড় উচ্চতা 3000 থেকে 4500 মিটার এবং প্রস্থ প্রায় 60 থেকে 80 কিলোমিটার। এর মধ্যে যে বিভিন্ন পর্বত শ্রেণী দেখা যায় সেটা হচ্ছে পীর পাঞ্জাল, ধৌলাধর, নাগটিব্বা এবং মিসৌরি। এই পীর পাঞ্জাল, ধৌলাধর, নাগটিব্বা, মিসৌরি কিন্তু এই মিডিল হিমালয়ান রেঞ্জের মধ্যে দেখা যায়। ঠিক আছে, মিডিল হিমালয় রেঞ্জ বা জাসকর পর্বতশ্রেণী কাশ্মীরে বিখ্যাত উপত্যকা দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব পর্যন্ত কিন্তু রয়েছে এই জাসকর পর্বতশ্রেণী মিডল হিমালয়ের মধ্যে। কিছু কিছু ছোট জায়গায় মেডো পাওয়া যায় এবং জম্মু কাশ্মীরে সেগুলো মার্গ, যেমন গুলমার্গ, সোনমার্গ, এই যে এগুলো মিডিল হিমালয়ের অঞ্চল অন্তর্গত এবং উত্তরাখণ্ডে পায়ার নামে পরিচিত। আমরা কিছু গুরুত্বপূর্ণ রেঞ্জ দেখব যেটা মিডিল হিমালয়ে রয়েছে বা লেসার হিমালয়ে। জম্মু কাশ্মীর এর মধ্যে রয়েছে দেখো পীর পাঞ্জাল রেঞ্জ, এই যে ছবি তোমরা দেখো, পীর পাঞ্জাল রেঞ্জ জম্মু কাশ্মীরের মধ্যে, এটা কিন্তু লেসার হিমালয় বা মিডিল হিমালয়ের মধ্যে রয়েছে। নাগটিব্বা, মিসৌরি উত্তরাখণ্ডের ওইখানটা রয়েছে, আর ধৌলাধর হিমাচল প্রদেশের কাছাকাছি রয়েছে। পীর পাঞ্জাল রেঞ্জ এটা জম্মু কাশ্মীর অঞ্চলে রয়েছে। এবং শিবালিক যে পর্বতমালা রয়েছে সেটা হচ্ছে এই যে ভাগটা রয়েছে, গ্রেট মানে হিমাদ্রি, হিমাচল, শিবালিক হচ্ছে সব থেকে আউটার, মানে সব থেকে বাইরের যে পর্বতমালা সেটা হচ্ছে শিবালিক বা বহি হিমালয় বা আউটার হিমালয়ও বলে থাকে। এটার 50 কিলোমিটার থেকে 15 কিলোমিটার পর্যন্ত এর কিন্তু প্রস্থ হতে পারে। এখানকার যে শৃঙ্গগুলো দেখা যায় সেটা 600 থেকে 1500 মিটারের মধ্যে সাধারণত হয়ে থাকে। মানে উত্তরে যে হিমাদ্রিতে 6100 হাইট, সেখানে আউটার হিমালয়ের ক্ষেত্রে সেখানে 600 থেকে 1500 মিটার মাত্র এই উচ্চতাগুলো হয়ে থাকে। এই শিবালিকের মধ্যে কিন্তু শিবালিক থেকে যখন তোমরা মিডিল হিমালয়ের দিকে যাচ্ছ তখন কিছু দুয়ার বা কিছু দুন দেখা যায়। দুনগুলো আসলে মানে শিবালিক থেকে মিডিল হিমালয়ের দিকে যাওয়ার একটা পথ, তাই এগুলো পশ্চিমের দিকে দুন হিসাবে পরিচিত হয় আর পূর্বে দুয়ার হিসাবে এগুলো পরিচিত। শিবালিক পর্বতমালা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। জম্মুতে জম্মু পাহাড় বলে, অরুণাচল প্রদেশে দাফলা বলে, মনে রাখবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দাফলা, মিরি, মিসমি ইত্যাদি পাহাড় নামে পরিচিত হচ্ছে তোমার অরুণাচল প্রদেশে। ধাং পর্বতমালা এবং উত্তরা অঞ্চলে দুধোয়া এবং নেপালের চুরিয়া ঘাট ইত্যাদি নামে পরিচিত কিন্তু এই আউটার হিমালয় বা শিবালিক। ঠিক আছে, আউটার হিমালয় থেকে যখন মিডিল হিমালয়ে যাচ্ছ তখন দুন পড়বে, আর এই দুনগুলো বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। অরুণাচল প্রদেশে দাফলা, মিরি, মিসমি পাহাড় বলে কেউ, আর এই নেপালে চুরিয়া ঘাট বলে, উত্তরাঞ্চলে দুধোয়া ঘাট। ঠিক আছে, শিবালিক পর্বতমালার পূর্ব অংশে নেপাল পর্যন্ত বিস্তৃত, আর পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ এই পর্বতমালার দক্ষিণে ঢালে কিন্তু বনভূমি নেই, মৌসুমী জলবায়ু যেখানে প্রচুর পরিমাণে প্রবাহিত হয়। বিভিন্ন অঞ্চলগুলো ছোস বলা হয় এবং পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় এটা দেখা যায়। এই হয়ে গেল আমাদের আউটার হিমালয় বা শিবালিক। ধীরে ধীরে কিছু আউটার হিমালয়ের বা শিবালিকের কিছু রেঞ্জ জানবো। জম্মু পাহাড় যেটা জম্মু, মিরি, দাফলা এবং মিসমি পাহাড় সেটা অরুণাচল প্রদেশে, ঢং রেঞ্জ, দুধোয়া রেঞ্জ উত্তরাখণ্ডে, আর চুরিয়াঘাট রেঞ্জ সেটা আমরা নেপালে দেখতে পারবো। ট্রান্স হিমালয় সিস্টেম, প্রথমে যে ডিভিশন দেখেছিলাম
ডিভিশনের মধ্যে ট্রান্স হিমালয় সিস্টেম কিন্তু সেকেন্ড পার্ট। আমরা এই ট্রান্স হিমালয় সিস্টেম এখানে ছবিতে একটা আঁকা হয়েছে, দেখো, যেটা তিব্বত হিমালয়ে বলা হয়। হিমাদ্রি বা গ্রেট হিমালয়ের ঠিক উত্তরে অবস্থিত এই ট্রান্স হিমালয় সিস্টেম বা তিব্বতীয় হিমালয়। এই ট্রান্স হিমালয় সিস্টেম থেকে দেখো এই যে জাসকর, এই যে পামির নট, এখান থেকে লেসার হিমালয়, শিবালিক রেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ, কাশ্মীর ভ্যালি দেখতে পাচ্ছ, ঠিক এর প্যারালালি কিন্তু জাসকর রেঞ্জকে তোমরা দেখতে পাচ্ছ। ট্রান্স হিমালয়ে কিন্তু এই প্রধান শ্রেণীগুলো হচ্ছে জাসকর, লাদাখ, কৈলাস, কারাকোরাম ইত্যাদি। ট্রান্স হিমালয়ের উত্তরে কারাকোরাম রয়েছে এবং যেখানে মেরু অঞ্চলে সব থেকে বিশ্বের বৃহত্তম হিমবাহগুলো রয়েছে, সিয়াচেন, বালটারো, বিয়াফো, হিমপার, এইসব হিমবাহগুলো কিন্তু এইখানে দেখা যায় ট্রান্স হিমালয়ের মধ্যে। কিন্তু আমরা এর আগে যেগুলো পড়লাম সেটা কিন্তু হিমালয় ডিভিশন, আমরা ট্রান্স হিমালয় সিস্টেমের পড়ে রয়েছি। এখন ট্রান্স হিমালয় সিস্টেমের মধ্যে যেখানে কারাকোরাম এবং জাসকর, এই যে কৈলাস এবং লাদাখ, এই যে পার্ট গুলো, সেটা এই ট্রান্স হিমালয়ের অংশ। এখানে সব থেকে যে হিমবাহ গুলো দেখা যায়, সব থেকে পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম হিমবাহ গুলো কিন্তু এই অঞ্চলগুলোর মধ্যে রয়েছে, সিয়াচেন, বালটারো, বিয়াফো এবং হিমপার। জাসকর রয়েছে, জাসকর শ্রেণী কিন্তু উত্তরের লাদাখ শ্রেণী সমান্তরালে চলে গেছে। এই দেখো, এখানে পামির নট থেকে যে লাদাখ রেঞ্জ বেরিয়েছে, ঠিক তার প্যারালালি কিন্তু এই যে জাসকর, কৈলাস, এরা কিন্তু সব প্যারালালি কিন্তু উত্তরের দিকে চলে গেছে। ট্রান্স হিমালয়কে সিন্ধু বা সাংপো সেলাই অঞ্চল বা মহান বা গ্রেট হিমালয় থেকে পৃথক করা হয়েছে। ট্রান্স হিমালয় কিন্তু এই সাংপো অঞ্চল থেকে কিন্তু পৃথক করা হয়েছে। গ্রেট হিমালয় বা হিমাদ্রি থেকে কিন্তু এই ট্রান্স হিমালয় পৃথক করেছে এই সিন্ধুতে সাংপো নামে অঞ্চলটা। এখানে ছবিটা দেখো, এই যে গ্রেট হিমালয় বা হায়ার হিমালয়ান রেঞ্জ, তারপরে একটু মিডিল হিমালয়ান রেঞ্জ, লেসার হিমালয় এবং আউটার হিমালয় হচ্ছে শিবালিক। এই ট্রান্স হিমালয় কিন্তু হায়ার হিমালয়ের সমান্তরাল যে অংশগুলো, সেখানে ট্রান্স হিমালয় দেখতে পাওয়া যায়, জাসকর, কারাকোরাম এই রেঞ্জের অন্তর্গত। এইবার আমরা ইস্টার্ন দিকের যে মাউন্টেন রেঞ্জ গুলো রয়েছে, যেটা অরুণাচল প্রদেশ, মিসমি পাহাড় তোমরা বললে, সেইগুলো দেখবো আমরা। দিহাং গিরিখাত অতিক্রম করার পর হিমালয় হঠাৎ দক্ষিণের দিকে বাঁক নেয়। দিহান গিরিপথ যখন অতিক্রম করছে, হিমালয় হঠাৎ দক্ষিণের দিকে এইভাবে ইউটার্ন নিয়েছে। যে সিরিজটা অর্ধচন্দ্রাকৃতি যে আকৃতি তৈরি করেছে, সেটাই হচ্ছে এই ইস্টার্ন হিমালয়ের পার্টের মধ্যে অন্তর্গত। অরুণাচল প্রদেশ থেকে মিজোরাম পর্যন্ত কিন্তু এই ইস্টার্ন হিমালয়ের পার্ট, এবং সেটার সাথে ভারতের মায়ানমারের কিন্তু একটা ভালো সীমানা তৈরি করেছে। ভারতের নর্থে যে পর্বত শ্রেণীগুলো রয়েছে, সেখান থেকে পৃথক, যেমন অন্য কান্ট্রি থেকে পৃথক করেছে, ভারতের বাউন্ডারি ক্রিয়েট করতে সাহায্য করে, সেরকমই এখানে কিন্তু মায়ানমারের সাথে কিন্তু বাউন্ডারি ক্রিয়েট করতে বা ভারতের সীমানা নির্ধারণ করতে এই পূর্ব দিকের ইস্টার্ন হিমালয় কিন্তু গুরুত্বপূর্ণ। উত্তরে পাটকাই বুম রয়েছে, মানে অরুণাচল প্রদেশের উত্তরে এই যে মিসমি, অহর, মিরি, ডাফলা, এখানে পাটকাই বুম একটা রেঞ্জ রয়েছে। এই যে পাটকাই বুম দেখতে পাচ্ছ, এই মাউসের এইখানটা দেখো, পাটকাই বুম রেঞ্জ রয়েছে, যা অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে কিন্তু সীমানা তৈরি করছে, ইন্টারন্যাশনাল বর্ডার তৈরি করছে। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে যে মায়ানমার এবং অরুণাচল প্রদেশের মধ্যে সীমানা তৈরি করেছে কোন অঞ্চল বা কোন পর্বতশ্রেণী বলতে পারে। এই পাটকাই বুম কিন্তু গুরুত্বপূর্ণ। এরা বেলে পাথর দিয়ে তৈরি, এখানে কিন্তু তোমার সারা বছর তুষার আবৃত থাকে না, এটা বেলে পাথরের পর্বত। পাটকাই বুম এবং নাগা পাহাড় ভারতে এবং মায়ানমারের মধ্যে জলাশয় তৈরি করেছে। নাগা পাহাড়ের ঠিক দক্ষিণে মণিপুরের দিকে যদি চলে আসো, এই জায়গায় মণিপুরের দিকে কিন্তু কিছু সীমানা তৈরি করেছে, এখানেও কিন্তু বড়াইল পর্বতমালা নাগা পাহাড় থেকে মণিপুর পাহাড়কে পৃথক করছে। বড়াইল পর্বতমালা, এই যে বড়াইল, এটা মণিপুরের সাথে কিন্তু নাগা পাহাড়কে পৃথক করে দিচ্ছে, নাঙ্গা হিল দেখো। আরো দক্ষিণে যদি তোমরা চলে যাও, দেখুন দক্ষিণ পশ্চিমে খাসি, জয়ন্তী, ঠিক এই যে আরো দক্ষিণে যদি বড়াইল থেকে আরো যদি দক্ষিণের দিকে যাও,
জয়ন্তিয়া, খাসি, গারো ইত্যাদি ইত্যাদি যে রেঞ্জ গুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারবে। এবং মণিপুরের পাহাড়ের দক্ষিণে মিজো পাহাড়, যা পূর্ব দিকে লুসাই পাহাড় নামে পরিচিত, যার উত্তরে 1500 মিটারেরও কম, এবং দক্ষিণে সর্বোচ্চ বিন্দু হচ্ছে নীল বিন্দু বা ব্লু মাউন্টেন। দেখে নাও রিজিয়নাল ডিভিশন অফ হিমালয়। আমরা পাঞ্জাব বা কাশ্মীর হিমালয় এবার বিভিন্ন রিজিয়নাল হিসাবে আমরা যদি ডিভাইড করি, রিজিওনাল ডিভিশন, সেখানে পাঞ্জাব বা কাশ্মীর হিমালয়, ঠিক এইটুখানি পোর্শনকে আমরা পাঞ্জাব বা কাশ্মীর হিমালয় বলতে পারি। তারপরে কুমায়ুন হিমালয় রয়েছে, তারপরে নেপাল হিমালয় রয়েছে, এবং শেষের দিকে আসাম হিমালয় রয়েছে। এটা রিজিওনাল ডিভিশন। পাঞ্জাব এবং কাশ্মীর হিমালয়ের মধ্যে দেখো শতুদ্র এবং সুতলেজের মধ্যে অবস্থিত এই পাঞ্জাব এবং কাশ্মীর হিমালয় ব্লু কালার দেওয়া রয়েছে। এখানে মোস্টলি ইন্ডাস রিভারের যে উপনদীগুলো রয়েছে সবই কিন্তু এখানে দেখা যায়। 560 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই পাঞ্জাব হিমালয়ের রিজিওনাল ডিভিশনটা প্রশস্ত। এখানে সিন্ধু নদীর উপনদী যেমন ঝিলাম, চেনাব প্রভৃতি রয়েছে। কাশ্মীর এবং হিমাচল প্রদেশ রাজ্যের মধ্যে জাসকর রেঞ্জ, কারাকোরাম রেঞ্জ, পীর পাঞ্জাল রেঞ্জ, ধৌলাধর পর্বতমালা সব কাশ্মীর এবং পাঞ্জাব হিমালয় রেঞ্জের মধ্যে রয়েছে। বিখ্যাত যে হিমবাহ সিয়াচেন হিমবাহ, বলটারো হিমবাহ এই পাঞ্জাব কাশ্মীর হিমালয়ান রেঞ্জের মধ্যে রয়েছে। ডাল এবং উলার যে লেক, মিষ্টি জলের হ্রদ, প্যাগং হ্রদ, ঠিক আছে, তসো মিরির মতন যে লবণাক্ত হ্রদ, সেটিও কিন্তু এই অঞ্চলে পাওয়া যায়। কাশ্মীর হিমালয়ের কিন্তু আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে করেয়া। কাশ্মীর হিমালয় কিন্তু করেয়ার জন্য বিখ্যাত। করেয়া কিন্তু এই পীর পাঞ্জাল পর্বতমালার কাশ্মীর হিমালয়ের উপত্যকায় অবস্থিত জল বা হ্রদে জমা থাকা একটা জল, এটা কাদামাটি এবং পলি বা বালি দিয়ে তৈরি। ঠিক আছে, করেয়ার মধ্যে কিন্তু তোমরা জাফরান, বাদাম, আপেল, বিভিন্ন ফসল কিন্তু চাষের জন্য আদর্শ। এই পলি, কাদামাটি এবং বালি দিয়ে তৈরি এই করেয়াগুলো, যেটা কাশ্মীর উপত্যকা অঞ্চলে হ্রদের, ছোট ছোট হ্রদের মধ্যে জমা হয়ে থাকা যে জল, এখানেই কিন্তু চাষবাসের জন্য চাষবাস হয়। জাফরান, বাদাম, আপেল প্রভৃতি গুরুত্বপূর্ণ। জাফরানের স্থানীয় নাম জাফরান। এই জাফরান কিন্তু জিআই ট্যাগ পেয়েছে, তোমাদের মনে রাখতে হবে, জাফরান কিন্তু জিআই ট্যাগ প্রাপ্ত। ঠিক আছে, আমরা প্রথম যে ডিভিশন সেটা দেখলাম, যে রিজিওনাল ডিভিশনের মধ্যে পাঞ্জাব বা কাশ্মীর হিমালয়ের ডিভিশনটা দেখলাম। এরপরে আমরা যাব উত্তরাখণ্ড বা কুমায়ুন হিমালয়ের ডিভিশন। কুমায়ুন হিমালয় বা উত্তরাখণ্ড ডিভিশনটা আমরা নেক্সট ক্লাস থেকে কিন্তু শুরু করব।